প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে। আর যে অঙ্কটি আমি করাবো এটি ঢাকা বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা, আগে আমরা অঙ্কটি পড়ে আসি। মেসার্স এসকে ট্রেডার্স তার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে সংরক্ষণ করেন। 2023 সালের মার্চ মাসে সম্পাদিত ব্যবসায়িক লেনদেনগুলো নিম্নরূপ। এরপর 2023 সালের মার্চ মাসের কিছু লেনদেন দেওয়া আছে। করণীয় কতে বলা হয়েছে খুচরা নগদান বহির্ভূত লেনদেনগুলো চিহ্নিত করো। তার মানে যে সকল লেনদেন খুচরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না তা চিহ্নিত করতে বলা হয়েছে। প্রথমে জেনে নিই খুচরা নগদান বই কাকে বলে। সাধারণত বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের দৈনন্দিন ছোট অঙ্কের খরচের লেনদেনসমূহ লিপিবদ্ধ করার জন্য যে বিশেষ ধরনের নগদান বই ব্যবহার করে থাকে তাকে খুচরা নগদান বই বলা হয়। তো এখানে কতে যেহেতু বলা হয়েছে খুচরা নগদান বহির্ভূত লেনদেন চিহ্নিত করো, তার মানে বড় অঙ্কের লেনদেন যেটা প্রধান ক্যাশিয়ার দ্বারা সংগঠিত হয়ে থাকে সেই সকল লেনদেনগুলো এখানে আসবে না। তো আমি ঘরটি আগেই কেটে রেখেছি। তো এখানে দেখেন 2023 সালের মার্চ 9 তারিখে বলা হয়েছে বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়। এই বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় এটা এই খুচরা নগদান বইতে আসবে না। তাহলে আমরা এটা লিখি বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়। প্রথম কথা, এটা যেহেতু ধারে ক্রয় সেই কারণে নগদান বইতে আসবে না। দ্বিতীয় আরেকটি কথা হলো যেহেতু এটা বড় অঙ্কের লেনদেন সেই জন্য আমাদের এটা খুচরা নগদান বইতে আসবে না। এরপরে দেখেন মার্চ 14 তারিখে বলা হয়েছে পুরাতন খবরের কাগজ বিক্রয়। তাহলে পুরাতন খবরের কাগজ বিক্রয় এটাও খুচরা নগদানের আওতাভুক্ত নয়। তাহলে আমরা এটা লিখব পুরাতন। আর যেহেতু এটা আয় হচ্ছে তার মানে এটা খরচ না, তাহলে এটা আসবে না। পুরাতন খবরের কাগজ বিক্রয় কত টাকা? 90 টাকা। তাহলে এই দুইটা অঙ্ক মিলে আমাদের আসছে 1890 টাকা। তার মানে খুচরা নগদান বইতে আমাদের অন্তর্ভুক্ত হবে না 1890 টাকা। এটাই ছিল আমাদের ক প্রশ্নের উত্তর। এবার খতে দেখেন বলা হয়েছে একটি অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো। তো খুচরা নগদান বই তৈরি করতে হলে আমাদের আগে একটি ছক আঁকতে হবে। তো আমি দেখেন ছক এঁকেছি মেসার্স এসকে ট্রেডার্স খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতি। এরপরে দেখেন প্রথমে আমাদের প্রাপ্তি, এরপরে তারিখ, এরপরে বিবরণ, এরপরে ভাষার নাম্বার, এরপরে মোট খরচ, এরপরে খুচরা খরচের বিশ্লেষণ। এর মধ্যে আছে হলো মণিহারি, যাতায়াত, ডাকতার, আপ্যায়ন, বিবিধ। আর বাম পাশে আমাদের ডেবিট আর ডান পাশে ক্রেডিট। এই হলো আমাদের খুচরা খরচের মানে খুচরা নগদান বইয়ের ছক। এবার আমাদের দেখেন প্রথমে আমাদের বলা হয়েছে যে মার্চ 1 তারিখে খুচরা নগদ উদ্বৃত্ত 150 টাকা। তাহলে আমাদের প্রথমে দেখেন তারিখ, এরপর এর ঘরে আমরা 2023 লিখলাম। এরপরে মার্চ 1 দেখেন বলা হয়েছে যে খুচরা নগদ উদ্বৃত্ত 150 টাকা। তাহলে আমাদের এটা ব্যালেন্স বিডি বলে লিখতে হবে। ব্যালেন্স বিডি 100 প্রাপ্তির ঘর, মানে এটা আমাদের প্রাপ্তির ঘরে লিখতে হবে 150 টাকা। এরপরে দেখেন 1 তারিখ পরে আর 1 তারিখ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি। তার মানে খুচরা ক্যাশিয়ার যিনি এই খুচরা নগদ সম্পাদন করবেন মানে খুচরা খরচ করে থাকেন তিনি আগে প্রথমে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে কিছু টাকা পেয়ে থাকেন। তো সেই টাকার পরিমাণ যে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি 750 টাকা। এইটাও ওই মার্চের 1 তারিখে আমরা এটা নগদান হিসাব বলে লিখবো, যেহেতু আমরা নগদ টাকা থেকেই টাকাটা পাচ্ছি। কত টাকা? 750। এই হলো খুচরা ক্যাশিয়ারের মোট উদ্বৃত্ত, মানে 150 টাকা তার ব্যালেন্স ছিল আর 750 টাকা সে খুচরা ক্যাশিয়ারের কাছ থেকে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পেল। এইবার দেখেন বাকি যে আর লেনদেনগুলো সেগুলো খরচ, তার মানে খরচগুলোর জন্য মোট টাকার ঘরে সকল অঙ্ক লিখতে হবে আর যার যার যে খরচ তার ঘরে সেই খরচের টাকা লিখতে হবে। তো এখানে দেখেন 2 তারিখে বলা হয়েছে যে কার্বন, রাবার, পেন্সিল ক্রয়। তাহলে আমরা লিখব কার্বন, রাবার ও পেন্সিল ক্রয়। কার্বন, রাবার ও পেন্সিল ক্রয়।
এটা দেখেন আমরা জানি কার্বন, রাবার, পেন্সিল, স্কেল এইগুলো সব মণিহারির অন্তর্ভুক্ত। তাহলে এটা প্রথমে আমাদের মোট টাকার ঘরে যাবে আর মণিহারির ঘরে যাবে। মনে রাখবেন সকল খরচের টাকাই কিন্তু মোট খরচের ঘরে একবার যাবে আর যে খরচ সেই ঘরে একবার যাবে। এরপরে দেখেন 5 তারিখে বলা হয়েছে কাগজ কুড়াই। তাহলে কাগজ কুড়াই, কাগজ কুড়াই মণিহারির অন্তর্ভুক্ত, তাই কাগজ কুড়াই মোট টাকার ঘরে যাবে আর মণিহারির ঘরে যাবে। এরপরে দেখেন রিক্সা ভাড়া 8 তারিখে বলা হয়েছে রিক্সা ভাড়া। তাহলে আমাদের দেখেন রিক্সা ভাড়া আমরা এখানে বিবরণের ঘরে লিখলাম। আর রিক্সা ভাড়া যেহেতু মোট টাকার ঘরে তো অবশ্যই যাবে, সব খরচই মোট খরচের ঘরে যাবে। রিক্সা ভাড়াটা হলো আমাদের যাতায়াতের অন্তর্ভুক্ত, তাহলে আমরা এখানে যাতায়াতের ঘরে 40 টাকা লিখব। এরপরে দেখেন বাকিতে অফিস সরঞ্জাম ক্রয়, এটা আসবে না। ইন্টারনেট ব্যয় 10 তারিখে আমাদের আছে ইন্টারনেট ব্যয়। তাহলে আমাদের ইন্টারনেট ব্যয় কত টাকা? 120 টাকা। তাহলে মোট টাকার ঘরে আমরা 120 লিখব। আর ইন্টারনেট হলো আমাদের ডাক ও তারের মধ্যে ডাক ও তার খরচ, তার মানে 120 টাকা ডাক ও তারের ঘরে যাবে। মানে যতগুলো আমাদের আইটেম এখানে আসবে ততগুলো ঘর আমরা লিখব। এরপরে দেখেন বলা হয়েছে যে 12 তারিখে বাস ভাড়া প্রদান। তো 12 তারিখে বাস ভাড়া আমরা এখানে লিখি বাস ভাড়া প্রদান। তো বাস ভাড়া আমাদের এখানে কত? 50 টাকা। তাহলে মোট টাকার ঘরে 50 টাকা বসবে, মোট টাকার ঘরে 50 টাকা বসলো। আর যেহেতু বাস ভাড়া আমাদের দেখেন যাতায়াতের মধ্যে যাবে, যেহেতু এটা যাতায়াত খরচ 50 টাকা, তাহলে আমাদের এই যাতায়াতের ঘরে যাবে। এরপরে দেখেন বলা হয়েছে পুরাতন খবরের কাগজ বিক্রয়, এটা আসবে না। ডাক খরচ প্রদান 18 তারিখে দেখেন ডাক খরচ প্রদান। তাহলে ডাক খরচ প্রদান আমরা এটা মোট টাকার ঘরে লিখব। ডাক খরচ প্রদান আমাদের 30 টাকা, আর এটা ডাক ও তারের মধ্যে যাবে 30 টাকা। এরপরে দেখেন বলে যে চা, চিনি, বিস্কুট ক্রয়, এটা হলো আপনার 22 তারিখে, এটা 22 তারিখে দেখেন চা, চিনি, বিস্কুট ক্রয়। তাহলে আমরা লিখবো চা, চিনি ও বিস্কুট ক্রয়। চা, চিনি ও বিস্কুট ক্রয় হলো আমাদের 340 টাকা। তাহলে আমরা মোট টাকার ঘরে এখানে 340 লিখলাম। আর আমাদের এটা আপ্যায়ন খরচ, যেহেতু এটা আমাদের আপ্যায়ন ঘরে লিখলাম। এরপরে দেখেন মণিহারি খরচ প্রদান, আবার মণিহারি খরচ প্রদান, এটা হলো আপনার 27 তারিখে। তাহলে এখানে আমরা লিখবো মণিহারি খরচ প্রদান। তো মণিহারি খরচ প্রদান আমরা পুরোটাই লিখি। মণিহারি খরচ প্রদান আমাদের মোট টাকার ঘরে 50, আর মণিহারির ঘরে আমরা আবার 50 লিখব। এরপরে দেখেন আমাদের পিয়নকে বকশিস প্রদান, এর জন্য আমরা পিয়নকে বকশিস আমরা এখানে লিখি পিয়নকে বকশিস প্রদান, বকশিস প্রদান। তো পিয়নকে বকশিস প্রদান দেখেন 40 টাকা আমরা মোট টাকার ঘরে লিখলাম। আর যেহেতু পিয়নকে বকশিস প্রদানে এর ঘর এখানে নেই, তাই আমরা বিবিধ ঘরে লিখবো। এরকম আমরা বিবিধ একটা ঘর রাখবো, যেটা আনকমন খরচের জন্য ওই ঘরটা রাখা হয়। যেহেতু পিয়নকে বকশিস প্রদান আমি যদি এখানে একটা ঘর রাখতাম তা হয়তো, তো আমরা এটা যেহেতু বিবিধ ঘর রেখেছি বিবিধ ঘরে লিখলাম। এবার আমাদের যে কাজ হবে, যে আমাদের প্রথম কাজ হবে যে আমাদের এই দিকে আগে যোগ করা। তার মানে আমরা যদি এই দিকে যোগ করি তাহলে আমাদের টোটাল আসবে 900 টাকা। আমরা এই 900 টাকা পেলাম আমরা প্রাপ্তির ঘরে, অর্থাৎ ডেবিট দিকে। এরপরে আমাদের ক্রেডিট দিকে অর্থাৎ মোট খরচের আমাদের যোগ করতে হবে। মোট খরচে আমরা পাচ্ছি এখানে মোট খরচ পাচ্ছি আমরা 805 টাকা। এইটা হলো আমাদের মোট খরচ। এখন আমাদের যে কাজ হবে, খেয়াল করেন, মনোযোগ দেন, আমরা প্রত্যেকটা টাকার ঘরে আলাদা আলাদাভাবে যোগ করব। তো এখানে আমাদের যোগ করলে আসবে হলো 185 টাকা, এখানে আমাদের 90 টাকা, এরপরে এখানে আমাদের 150 টাকা, এখানে 340 টাকা, আর বিবিধির ঘরে আমাদের 40 টাকা। যার যার ঘরে আমরা যোগ করে নিলাম। আর যোগ করে আমরা এখানে ক্লোজ করব এইভাবে, ঠিক এইভাবে ক্লোজ করে দিলাম। ঠিক এইভাবে আমরা দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিলাম। দিয়ে এর নিচে আমরা এখানে লিখবো খতিয়ান পৃষ্ঠা। প্রত্যেকটা ঘরে আমরা লিখবো কি? খতিয়ান পৃষ্ঠা। প্রত্যেকটাই ঘরে আমরা লিখলাম খতিয়ান পৃষ্ঠা। তো খতিয়ান পৃষ্ঠা লেখার পরে এখানেও তাই খতিয়ান পৃষ্ঠা লেখার পরে
এইবার আমরা এখানে লিখব প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে ডেবিট করতে হবে। এই ঘরে লিখবেন প্রতিটি খরচের ঘরের যোগফল সংশ্লিষ্ট খতিয়ান হিসাবে ডেবিট করতে হবে, এই ঘরে আপনারা লিখবেন, ওটা আমি আর লিখলাম না। এইবার আমাদের মূল যে কাজ সেটা হলো যে ব্যালেন্স বের করা। সেটা কিভাবে, যে দেখেন আমরা এখানে যে মোট আমরা প্রাপ্তির ঘরে 900, আমরা সঙ্গে সঙ্গে আমরা এইদিকে সেই 900 টাকা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখেন আমরা এখানে ক্লোজ করলাম, এখানে আমাদের কত টাকা বাকি আছে এই 900 টাকা পূর্ণ হতে। তার মানে 900 টাকার মধ্যে আমাদের 805 টাকা খরচ হয়েছে। তাহলে আমাদের ওই মাসের শেষ তারিখে অর্থাৎ 31শে মার্চ ব্যালেন্স সিডি বলে লিখতে হবে, যত টাকা আমাদের হাতে আছে। তো এখানে দেখেন 900 টাকা থেকে যদি আমরা 805 টাকা বাদ দিই তাহলে আমাদের এখানে হয় 95 টাকা। তার মানে আমাদের 95 টাকা খরচ হয়েছে। আর এই 95 টাকায় আমার পরের মাসে অর্থাৎ মার্চের পরে এপ্রিল মাস, তাহলে আমি এখানে এপ্রিল 1 তারিখে ব্যালেন্স বিডি বলে লিখতে হবে, ব্যালেন্স বিডি কত টাকা, ওই 95 টাকা। তাহলে আমরা এখানে প্রথমে ব্যালেন্স বিডি বলে 95 টাকা লিখলাম। এটাই হলো আমাদের খুচরা নগদান। কিন্তু এখনো শেষ হয়নি, কারণ যেহেতু আমাদের অগ্রদত্ত পদ্ধতি করতে বলেছে, আর অগ্রদত্ত পদ্ধতির মূল নিয়ম হলো যে যত টাকা এই মাসে খরচ হবে তত টাকায় আবার প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে পাওয়া যাবে। তো আমাদের এখানে খরচ হয়েছে 805 টাকা। তাহলে আমরা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে এখনই আমরা ওই অর্থাৎ এই 1 তারিখে এপ্রিলের 1 তারিখে আমরা নগদান হিসাব বলে আবার নিয়ে নেব। তাহলে আমাদের এখানে নগদান হিসাব বলে আমরা ওই 805 টাকা বলে এখানে লিখব। এই হলো আমাদের এই খুচরা নগদানের নিয়ম। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে অগ্রদত্ত ব্যয়সময়ের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাব প্রস্তুত করো। তো আমরা খতিয়ান হিসাব করার জন্য আমরা দেখেন এখানে একটি ছক এঁকেছি। তো মেসার্স এসকে ট্রেডার্সের খতিয়ান, এরপরে দেখেন 5টা খরচ ছিল আমাদের অগ্রদত্ত খুচরা নগদানে, মণিহারি, যাতায়াত, ডাক উতার, আপ্যায়ন, বিবিধ খরচ। তো এর ভিতরে দেখেন ঘরটা আমরা কিভাবে তৈরি করব, তারিখ, বিবরণ, যাবতীয় পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপর ব্যালেন্সের মধ্যে ডেবিট ক্রেডিট, এটা চলমান জের ছকে। এবার দেখেন আমরা যে অগ্রদত্ত পদ্ধতিতে যে খুচরা নগদান করলাম তার যে খরচের ঘরগুলো ছিল সেখান থেকে আমরা মোট টাকার যে খরচ সেটাই এখানে নিয়ে আসবো। তো আমরা মোট টাকা বলতে আমরা এখানে একদম শেষ তারিখে অর্থাৎ 31শে মার্চ তারিখে আমাদের টোটাল ব্যালেন্স যে টাকা ছিল খরচের ঘরে সেইগুলো থেকে আমরা খতিয়ানে নিয়ে আসবো। তো খতিয়ানের নিয়ম আমরা সবাই জানি যে আমরা প্রথমে জাবেদা করব, জাবেদা করার পর যে হিসাব করব সেই হিসাব যেদিকে সেদিকে টাকা হবে আর তার বিপরীত হিসাব লিখতে হবে। তো আমরা যদি এখানে মণিহারি খরচের জাবেদা করি তাহলে জাবেদায় আসবে মণিহারি খরচ ডেবিট আর খুচরা নগদান ক্রেডিট। যেহেতু আমরা মণিহারি হিসাব করছি তাই আমাদের বিপরীত এন্ট্রি এখানে খুচরা নগদান হিসাব। তাহলে আমাদের এখানে লিখতে হবে খুচরা নগদান হিসাব, আর টাকা লিখতে হবে মোট টাকায় 185। যেহেতু এখানে মণিহারি ডেবিট ছিল তাহলে আমাদের টাকার অঙ্ক লিখতে হবে প্রথমে আমাদের ডেবিট দিকে, আর সঙ্গে সঙ্গে এটা ডেবিট ব্যালেন্সে চলে যাবে। যেহেতু এখানে ডেবিট হয়েছে তার মানে এটা ব্যালেন্সও ডেবিট হবে। তার মানে এইটা আমাদের মণিহারি। এরপরে দেখেন যাতায়াত খরচ, যাতায়াত খরচের জন্য যদি আমরা জাবেদা করি তাহলে আমাদের এখানে যাতায়াত খরচ ডেবিট ওই মার্চ 31 তারিখে আমাদের করতে হবে, মানে শেষ তারিখে মোট যে টাকা ছিল সেই টাকার জন্য। তাহলে আমাদের এখানে যাতায়াত খরচ হিসাব ডেবিট আর খুচরা নগদান ক্রেডিট। যেহেতু যাতায়াত হিসাব করছি তাই আমাদের এখানে খুচরা নগদান বিপরীত এন্ট্রি ওইটা লিখতে হবে, খুচরা নগদান হিসাব। আর টাকা লিখবো আমরা হলো 90 টাকা, অর্থাৎ টোটাল যে টাকা আমাদের ছিল 90, আর ব্যালেন্সের ঘরও আমাদের ওই 90 টাকা চলে আসবে। এবার দেখেন ডাক ও তার, তাহলে আমরা ডাক ও তারের জন্য যদি জাবেদা করি তাহলে আমাদের ওখানেও জাবেদা আসবে ডাক ও তার হিসাব ডেবিট আর খুচরা নগদান ক্রেডিট। তাহলে অবশ্যই আমরা খুচরা নগদান হিসাব বলে লিখবো, খুচরা নগদান হিসাব। আর ডাক ও তারের ঘরে আমাদের টাকা ছিল 150 টাকা, তাহলে আমরা এখানে 150 টাকা লাগবো। এই টাকার সঙ্গে সঙ্গে আমরা ডেবিট ব্যালেন্সে লিখবো। এরপরে দেখেন আমাদের ছিল আপ্যায়ন খরচ, আপ্যায়ন খরচের জন্য আমাদের জাবেদা আসবে আপ্যায়ন খরচ হিসাব ডেবিট আর আমাদের নগদানি খুচরা নগদান হিসাব ক্রেডিট। তাহলে আপ্যায়নের বিপরীত যে খুচরা নগদান সেটা আমরা লিখবো এখানে খুচরা নগদান হিসাব। আর যেহেতু আপ্যায়ন খরচ এখানে ডেবিট তাই ডেবিট দিকে টাকা, সকল খরচই ওই একই নিয়ম, ডেবিট হয়েছে তাই ডেবিট দিকে টাকা 340 টাকা। সঙ্গে সঙ্গে আমরা এটা ডেবিট ব্যালেন্সে দিয়ে দেবো। এরপরে দেখেন বিবিধ খরচে দেখেন আমাদের জাবেদা যদি করি তাহলে আসবে জাবেদায় বিবিধ খরচ হিসাব ডেবিট খুচরা নগদান ক্রেডিট। তার মানে ওই একই নিয়মে আমরা এখানে মার্চ 31 তারিখ অর্থাৎ শেষ তারিখে আমরা টোটাল টাকা ধরে খতিয়ানগুলো করছি। তাহলে আমাদের এখানেও খুচরা নগদান হিসাব টাকা 40 টাকা। তার মানে এখানে 40 টাকা ডেবিট দিকে পড়বে, সঙ্গে সঙ্গে এটা ডেবিট ব্যালেন্সে চলে আসলো। তো এটাই ছিল আমাদের খতিয়ান।
তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।